আচ্ছা দেখো, এটা হলো তোমাদের সাইকোমেট্রিক চার্ট। এই নিচের দিকে হলো ড্রাই বাল্ব টেম্পারেচার, এইদিকে হলো হিউমিডিটি রেশিও, কার্ভ লাইন গুলো হলো রিলেটিভ হিউমিডিটি, তারপরে এই লাইনগুলো হলো এখানে ওয়েট বাল্ব টেম্পারেচার। এই লাইনগুলো, এটা এদিকে গেলে এটা এনথালপি, এটা হলো এনথালপি। আর এই বাঁকা লাইনগুলো এগুলা হলো স্পেসিফিক ভলিউম। ওকে, চার্ট মনে আছে সবার? আর এই সাইডে একটা দেখো সেন্সিবল হিট বাই টোটাল হিট, এটাকে বলে সেন্সিবল হিট রেশিও, আমরা পড়বো। ঠিক আছে, এখানে আমার যেই প্রসেস লাইনটা থাকবে সেটা প্যারালাল ড্র করে আমরা এখানে সেন্সিবল হিট রেশিও বের করতে পারবো। আমরা পড়বো এবং আমরা এই রিলেটেড অঙ্ক প্রবাবলি নেক্সট দিন করবো। আচ্ছা, তোমাদের ক্লাস টেস্ট একটা দিতে হবে, সেটা কবে দিবা? টপিক হবে এয়ার থার্মাল কমফোর্ট, এয়ার কন্ডিশনিং অ্যান্ড ডাক ডিজাইন। অথবা সাইকোমেট্রি অ্যাড কর, থাক সাইকোমেট্রি পড়াইনি, সাইকোমেট্রি পড়ায়, সাইকোমেট্রি সহই দাও। ওকে, আমরা ক্লাস শুরু করি। Recording in progress. ওকে, আমরা সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে জানছি, চার্টের কোন অ্যাক্সিসে কি থাকে আমরা দেখছি। এখন আমরা কিছু প্রবলেম দেখব, তার আগে আমরা প্রত্যেকটা কেস আলাদা আলাদা করে পড়ব। ফার্স্টে আমরা ধরলাম সিম্পল হিটিং অ্যান্ড কুলিং। হিটিং অ্যান্ড কুলিং, আমরা এই নিচের অ্যাক্সিসে কি থাকে আমাদের? ড্রাই বাল্ব টেম্পারেচার। গুড, ড্রাই বাল্ব টেম্পারেচার, তাই না? এন্ড টেম্পারেচার দেখো বাড়ে কোন দিকে, চার্টে যাও, এই দেখো 0, 20, 30, 40। সো আমরা যত রাইটে যাচ্ছি টেম্পারেচার তত বাড়ছে। সো আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে রাইটে যাওয়া মিন্স আমার প্রসেসটা হলো হিটিং, লেফটে যাওয়া মিন্স প্রসেসটা হলো কুলিং। দ্যাটস ইট। তাহলে সিম্পল হিটিং অ্যান্ড কুলিং, এয়ার আসবে, একটা কুলিং কয়েল হলে টেম্পারেচার কমবে, এখানে একটা হিটিং কয়েল থাকবে, টেম্পারেচার বাড়বে, রাইট? তো আমি কুলিং যদি কনসিডার করি তাহলে এয়ার ইনিশিয়ালি আছে হচ্ছে T1 ওমেগা 1 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি রেশিও। ফাইটা একসাথে দুটো পয়েন্ট মেনশন করলেই, দুটো প্যারামিটার মেনশন করলেই থার্ড ভ্যারিয়েবল এমনি চলে আসে ভ্যালু। এনিওয়ে ধরলাম এখানে T1 phi1, এখান দিয়ে গেল এর হলো T2 phi2 কুলিং কয়েল দিয়ে। ওকে, তার মানে আমি যদি কুলিং কয়েল বলি তাহলে আমার 1 যদি এই পাশে থাকে, আমার লেফটে আসলাম 2, টেম্পারেচার কমে গেল, 1 থেকে 2 টেম্পারেচার কমে গেল। টেম্পারেচার কমে গেলে আমার এই লাইনগুলো যদি দেখো তুমি, রিলেটিভ হিউমিডিটি লাইনগুলো, এটা কি আমার 100% হিউমিডিটি লাইন। সো যত এই পাশে যাচ্ছি হিউমিডিটি তত কমছে, কাজে phi2 should be greater than phi1, T1 is greater than T2 and phi2 is greater than phi1। আর এই দুটো পয়েন্টে আমি এনথালপি বের করতে পারবো H1 H2। আচ্ছা, and the cooling can be accomplished by passing the air over some coils through which a refrigerant or chilled water flows. আমরা cooling consider করছি। Heating and cooling appears as a horizontal line since no moisture is added to or removed from the air. Dry air mass balance যদি করি, যে পরিমাণ এয়ার বের হয়ে যাচ্ছে, so mass of air ma1 equals ma2, আমরা দুটো ইকুয়াল ma লিখতে পারি। and water mass balance, আমরা additionally কোনো moisture add বা remove করছি না, so আমার absolute humidity will remain same, so omega 1 equals omega 2। energy balance Q equals heat transfer ma
H2 minus H1. H2 minus H1. That's it. Q equals H2 minus H1. Intensive property যদি বলি m দিয়ে ডিভাইড করছি। তো এটাই আমরা যখন রেফ্রিজারেশন ইফেক্ট বের করছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, মনে থাকা উচিত। আমরা রেফ্রিজারেশন ইফেক্ট কিভাবে বের করছিলাম? আমরা পিএইচ ডায়াগ্রাম থেকে, রাইট? পিএইচ ডায়াগ্রামে রেফ্রিজারেশন ইফেক্ট বের করছিলাম ইভাপোরেটরের এনথালপি চেঞ্জ। জি স্যার। ইভাপোরেটর সেকশনে যে এনথালপি চেঞ্জটা হয় সেটাই ছিল আমাদের রেফ্রিজারেশন ইফেক্ট। ওই কাজটা এখানে হচ্ছে। তো আমরা করছিলাম হচ্ছে সবসময় আমরা করছিলাম রেফ্রিজারেন্ট সাইডে, রেফ্রিজারেন্ট কি পরিমাণ হিট নিচ্ছে। এটা হচ্ছে এয়ার সাইড, তো একই ফর্মুলা, একই, এই হিটটাই রেফ্রিজারেন্টটা নিবে। ওকে, দেন বেসিক্যালি তুমি যদি এটাকে ইভাপোরেটর কয়েল হিসেবে চিন্তা করো এইটাকে, তাহলে এই এয়ারটা যে পরিমাণ হিট দিবে এই কুলিং কয়েলের রেফ্রিজারেন্টটাই সেই পরিমাণ হিট নিবে। দ্যাটস ইট। তাহলে কুলিং এটা হলো জাস্ট হিটিং এন্ড কুলিং, সিম্পল হিটিং এন্ড কুলিং হয়ে গেল। কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন, দ্যাট ইজ ময়েশ্চারও রিমুভ হবে, ময়েশ্চারও কমবে। আচ্ছা, ডেফিনেটলি কুলিং মিন্স এটা লেফটে যাবে, আর ময়েশ্চার উপর থেকে নিচে আমরা যদি সাইকোমেট্রিক চার্ট দেখি তাহলে এদিকে দেখো আমার হিউমিডিটি রেশিও যত উপরে যাচ্ছে 8, 10, 12 তত বাড়ছে। আমার যদি ডিহিউমিডিফিকেশন করতে হয় আমাকে এটা নিচের দিকে যেতে হবে। সো কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন বললে আমার লেফটেও যাবে আবার নিচেও যাবে। সো লাইক দিস, এই লাইনটাই ড্র করছি 1 থেকে 2। দিস ইজ কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন। কুলিং পোর্শন হলো 3 থেকে 2, এটা হলো কুলিং, আর 1 থেকে 3 এটা হলো ডিহিউমিডিফিকেশন। যে দুটো কম্পোনেন্ট আমি ভাগ করে কিভাবে হচ্ছে, সিম্পল যেটা হয়, একটা কুলিং কয়েল দিয়ে এয়ার যাচ্ছে, এয়ার যাওয়ার ফলে যেহেতু কুলিং কয়েল দিয়ে যাচ্ছে ডেফিনেটলি তার টেম্পারেচার কমবে। আবার এখানে যে কন্ডেন্সেট প্রডিউসার সেই কন্ডেন্সেটটাকে আমি রিমুভ করে দিচ্ছি, সো আমার অ্যাবসলিউট হিউমিডিটি কমে যাচ্ছে। আগে যে পরিমাণ ময়েশ্চার ছিল এখন ময়েশ্চার কমে যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন কিভাবে এটা কন্ডেন্স করবে? Coil temperature is less than the dew point of air. Air এর যে ডিউ পয়েন্ট থাকে, ডিউ পয়েন্ট আমরা হিসেব, কোনটা ডিউ পয়েন্ট? যে কোনো একটা কন্ডিশনে ডিউ পয়েন্ট কত? সে দিস ইজ দ্য কন্ডিশন, হোয়াট ইজ দ্য ডিউ পয়েন্ট? এর আগের দিন মানে বলছিলাম ডিউ পয়েন্ট কিভাবে পাবো? সেখানে 13 বা 14 হবে, সেখান থেকে বামে যে নিচে। এক্স্যাক্টলি, আমার এনিওয়ে, মোট কথা এখান থেকে আমার স্ট্রেইট এখানে যাব লেফটে, লেফটে যে টেম্পারেচার ইন্টারসেক্ট করবে সেই টেম্পারেচারটা। সো আমি যদি এখান থেকে স্ট্রেইট যাই, এখানে এটা টেম্পারেচার কত? 10, 11, 12, 13, 14। সো 14 ডিগ্রি সেলসিয়াস আমার ডিউ পয়েন্ট। ওকে, বোঝা গেছে তো? এটা হলো ডিউ পয়েন্ট। আচ্ছা, এখন আমার এই কয়েলের যে টেম্পারেচারটা থাকে সেটা ডিউ পয়েন্টের চাইতে কম টেম্পারেচারে থাকে। সো কয়েলের যে পার্টিকেল গুলো আসবে সেই পার্টিকেল গুলোর টেম্পারেচার কি, যেহেতু ডিউ পয়েন্টের চেয়ে কম, সেগুলো কন্ডেন্স করবে, সেই এয়ারে যে ময়েশ্চার থাকবে সেই ময়েশ্চারটা কন্ডেন্স করবে, রাইট? সেই কন্ডেন্সারটাকে আমি রিমুভ করব। তো ওটাই লিখছি, কয়েল টেম্পারেচার ইজ লেস দ্যান দ্য ডিউ পয়েন্ট অফ এয়ার, so moisture of the air condenses and removed.
used in domestic air conditioning units. আমরা ডোমেস্টিক এয়ার কন্ডিশনিং এ কি হয়, বাইরে কন্টিনিউয়াস পানি পড়ে না, পানিটা আসে কোথা থেকে? তাহলে তোমার রুমের এয়ারের যে ময়েশ্চার, এই ময়েশ্চারটাই সে বের করে দেয়, রাইট? এটা ডোমেস্টিক এয়ার কন্ডিশনিং এ আমরা এভাবেই হিউমিডিটিটা কমাই নিই। আমাদের বিশেষ করে বাংলাদেশের হিউমিডিটি অনেক বেশি, এই হিউমিডিটিটা আমরা এয়ার কন্ডিশনিং ইউনিট দিয়ে এভাবে কমাই নিই। অ্যাডিশনালি আমরা হিউমিডিটি কন্ট্রোল করি না। মুহূর্তে আমাদের হিউমিডিটি আছে 77%, টেম্পারেচার 30.5, 70 আমাদের থাকা উচিত। এয়ার কন্ডিশনিং আমরা 25 বা 24 এটাতে আমরা কমফোর্ট ফিল করি, আর হিউমিডিটি থাকা উচিত 50%। সো অনেক বেশি হিউমিডিটি, ময়েশ্চার অনেক বেশি। তো এটা আমরা নর্মাল এয়ার কন্ডিশনিং এ আমরা অ্যাডিশনাল হিউমিডিটি কন্ট্রোল করি না, আমরা জাস্ট এয়ার কুলার দিয়ে, কুলিং কয়েল দিয়ে ময়েশ্চার কন্ডেন্স করে ওটাকে রিমুভ করে ফেলি। আচ্ছা, টিএডিপি, অ্যাপারেটাস ডিউ পয়েন্ট টেম্পারেচার, আমরা কিছু টার্ম ডিফাইন করবো। অ্যাপারেটাস ডিউ পয়েন্ট টেম্পারেচার, আচ্ছা তোমাদেরকে বলছি যে এয়ার আসলে এয়ারে যে ময়েশ্চার থাকে কুলিং কয়েলের টেম্পারেচার ডিউ পয়েন্টের চেয়ে কম, কাজে এটা কন্ডেন্স করে। তাহলে আমার ফুল এয়ার যদি, এয়ারের ময়েশ্চার যদি কন্ডেন্স করে, তাহলে কি আমি আলটিমেটলি এখানে জিরো হিউমিডিটি থাকছে, তাই না? ময়েশ্চার কন্টেন্ট জিরো হয়ে যাচ্ছে, কারণ ডিউ পয়েন্টের চেয়ে কম। কিন্তু জিরো হবে না, কেন হয় না রুমে? বা ডিউ পয়েন্টের চেয়ে যদি অনেক কম হয়, ফর এক্সাম্পল এখানে আমাদের ডিউ পয়েন্ট হচ্ছে, ময়েশ্চারটা দিলে একটু কমপ্লিকেটেড লাগতেছে তোমাদের কাছে, টেম্পারেচার দিয়ে চিন্তা করো যে ডিউ পয়েন্ট কিন্তু আছে 14 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 14 ডিগ্রি সেলসিয়াস, সে আমার রুম কন্ডিশন এটাই মনে করো, কত 23, 4 বা 30, যাই হোক ধর রুম কন্ডিশন, তো ডিউ পয়েন্ট থাকে এরকম 14 ডিগ্রি সেলসিয়াস। তো আমার যখন কুলিং কয়েল দিয়ে যায়, তারপরে কি আমরা 14 ডিগ্রি সেলসিয়াস পাই রুমে? কারণ ডিউ পয়েন্টের চাইতে কম রাখছি আমি, তার মানে কয়েল আছে হয়তো ধরো 10 ডিগ্রি সেলসিয়াস বা 8 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি রুমের টেম্পারেচার হওয়া উচিত কত? 10 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত, রাইট? বা 14ই ধরলাম হাইয়েস্ট, তাই না? না, এত কম পাচ্ছি না, কেন পাচ্ছি না? এত কম তো আমরা চাই না, কেন পাচ্ছি না বা কেন চাই না, বা কি প্রবলেমটা কি হচ্ছে, কেসটা কি হচ্ছে? আমরা এত কম, আমরা তো রাখছি এত, আমার কয়েল দিয়ে লো টেম্পারেচারে যাচ্ছে, আমাদের রেফ্রিজারেন্ট থাকে সেটা অনেক লো টেম্পারেচারে থাকে। স্যার কয়েলের কোনো লসেসের কারণে? ধরে কোনো লসেসের কারণে হয়? লসেসের কারণে না, এটা প্র্যাকটিক্যালি চিন্তা করো, একদম প্র্যাকটিক্যাল চিন্তা করো যে আমার এয়ার যাচ্ছে, কয়েল দিয়ে যাচ্ছে, আমার টেম্পারেচার এত কমছে না। টেম্পারেচার আমার প্র্যাকটিক্যালি চিন্তা করো যে টেম্পারেচার ডেফিনেটলি 8 ডিগ্রিতে তুমি থ্রো করো না, রাইট? তুমি থ্রো করছো হয়তো 23 ডিগ্রিতে, কিন্তু কয়েলের টেম্পারেচার রাখা আছে আমার 23 ডিগ্রি। কি কেন পাবা, কিভাবে পাবা? প্র্যাকটিক্যাল চিন্তা করো যে এয়ার যাচ্ছে কয়েলের সাথে হিট এক্সচেঞ্জ করে বের হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল চিন্তা করো তো কিভাবে 23 ডিগ্রি হচ্ছে? কোনো ফিজিক্স কেমিস্ট্রি না, একদম প্র্যাকটিক্যাল চিন্তা করো কিভাবে হচ্ছে। স্যার আউটসাইড টেম্পারেচার কারণে। আউটসাইড টেম্পারেচার 30 ডিগ্রি, আউটসাইড টেম্পারেচার, হ্যাঁ বলো, হচ্ছে আউটসাইড টেম্পারেচার 30 ডিগ্রি, তারপর স্যার কুলিংটা আউটসাইড থেকে হিটটা নিয়ে, আউটসাইড থেকে হিট তো নিবে, হ্যাঁ কুলিং কয়েল। আমার কথা হলো কুলিং কয়েলের টেম্পারেচার আছে 10 ডিগ্রি, তুমি পাচ্ছ টেম্পারেচার 22 ডিগ্রি, কেন? হিট ট্রান্সফার হচ্ছে, হিট ট্রান্সফার কোনো সমস্যা না। স্যার পুরোপুরি কুল করতে পারতেছে না। একদম প্র্যাকটিক্যাল চিন্তা করতেছো না, তোমার বেশি নলেজ দিমাগ খাটাচ্ছে। আরে এয়ার যাচ্ছে এই পরিমাণ, পুরো এয়ার যদি এখান দিয়ে যায় ফুল, তোমার কুলিং কয়েলের কন্ট্যাক্টে যতটুকু আসবে সেটার টেম্পারেচার ডেফিনেটলি কমবে। তুমি পুরো এয়ার তো এটা তো ব্লক করে দাও না, তাই না? তোমার সাইড দিয়েও তো এয়ার যাবে,
বুঝছি। সাইডের এয়ার কিন্তু কন্ট্যাক্টে আসতেছে না, যে কন্ট্যাক্টে আসতেছে না তার টেম্পারেচার কত থাকতেছে? স্যার রুম টেম্পারেচার থাকতেছে। রুম টেম্পারেচার 30, আর যে কন্ট্যাক্টে আসতেছে সেখান থেকে ময়েশ্চারও রিমুভ হচ্ছে, এবং সেটার টেম্পারেচার আমি ধরলাম কুলিং কয়েলের 10 ডিগ্রি, ওরও ধরলাম 11 ডিগ্রি বা হোয়াটএভার, বা কুলিং কয়েল 9 ডিগ্রি ধরলাম, ওর ধরলাম 10 ডিগ্রি। তাহলে এই 10 ডিগ্রি আর 30 ডিগ্রি মিলাই তোমার আলটিমেটলি টেম্পারেচার 23 হচ্ছে। বুঝতে পারছি। সো কিছু এয়ার আমার ডিরেক্ট কন্ট্যাক্টে যাচ্ছে, আর কিছু এয়ার ডিরেক্ট কন্ট্যাক্টে যাচ্ছে না, বাইপাস হচ্ছে, যার কারণে আরেকটা বাইপাস ফ্যাক্টর। অবভিয়াসলি আমি যদি ফুল এয়ার ব্লক করে দিই তাহলে পাস হবে কেমন? আমাকে কিছু পাস হবে, তাই না, আর কিছু কন্ট্যাক্টে আসবে। তাহলে আমরা আগে ব্যালেন্সিং গুলো দেখি, ইকুয়েশনস গুলো। ড্রাই এয়ার মাস ব্যালেন্স, যে এয়ার যাচ্ছে সেই এয়ার বের হয়ে যাচ্ছে। ওয়াটার মাস ব্যালেন্স, ওয়াটার ইন হচ্ছে Ma1 ওমেগা 1, আউট হচ্ছে Ma2 ওমেগা 2 প্লাস ময়েশ্চার রিমুভড Mw, এই পরিমাণ ময়েশ্চার রিমুভাল রেট, এটা Mw is the moisture removal rate. তাহলে moisture removal rate equals Ma1, এই দুটো তো একই, তাহলে Ma ওমেগা 1 মাইনাস ওমেগা 2। অবভিয়াসলি এটাই আমার ময়েশ্চার কমছে টাইমস মাস ফ্লো রেট, দ্যাটস ইট, তাই না, ওমেগা 1 ওমেগা 2 এই পরিমাণ ময়েশ্চার তো কমছে, আর এয়ারের মাস সেম আছে। এনার্জি ব্যালেন্স mH equals q out plus mH out, ultimately q out equals mH1 minus H2, আর এই পরিমাণ হচ্ছে from with the moisture Mw minus Hw। sensible heat ratio, যেটা একটু আগে বললাম, or sensible heat factor is the ratio of sensible heat transfer for a process to the summation of the sensible and latent heat for the process. ওকে, আচ্ছা আমরা দেখি এখানে এই ফিগারটাই দেখি। আচ্ছা, এটা হলো আমার কুলিং লাইন 1 থেকে 2। সেন্সিবল পোরশন কোনটা? সেন্সিবল মানে সিম্পল হিটিং, জাস্ট হিটিং, এটাকে বলে সেন্সিবল হিটিং। সেন্সিবল হিটিং কোনটা? এটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করছি, একটাতে আমার ময়েশ্চার রিমুভ হচ্ছে আর একটাতে আমার হিটিং হচ্ছে। সো সেন্সিবল হিটিং হচ্ছে আমার এই পোরশনটা, হরিজন্টাল লাইনটা, রাইট? ইয়েস স্যার। তাহলে আমি এনথালপি দিয়ে বললে H3 minus H2, H3 minus H2, আর ল্যাটেন্ট এই পোরশনটা, এখানে তো আমার ময়েশ্চার রিমুভ মানে ল্যাটেন্ট হিট রিমুভ হচ্ছে, কারণ এটাই তো আমার কনডেন্স করছে, কনডেন্স করেই তো এটা রিমুভ করছি, সো এটা হলো আমার ল্যাটেন্ট হিট রিমুভাল। এটা হলো H1 minus H3। তাহলে আমি ডিফাইন করছি সেন্সিবল হিট রেশিও ইকুয়ালস H3 minus মানে সেন্সিবল বাই টোটাল, যে H3 minus H2 ডিভাইডেড বাই H1 minus, এটাকে আমি দুই ভাগে ভাগ করে লিখছি, QS বাই QS প্লাস QL। QS হলো H3 minus H2 প্লাস QL হলো H1 minus H3, আলটিমেটলি H1 minus H2। ডিরেক্টও লিখতে পারো, QS হলো H3 minus H2 আর টোটাল হলো টোটাল H1 minus H2। ওকে, এই লাইনটা, এটাই তো কার্ভ লাইনটা, এটাই সেই স্লোপটা। এই লাইনটার প্যারালাল যদি তুমি সাইকোমেট্রিক চার্টে ড্র করো, সে দিস ইজ ইয়োর প্রসেস লাইন, কুলিং প্লাস ডিহুমিডিফিকেশন, এইটার প্যারালাল তুমি সাইকোমেট্রিক চার্টে ড্র করলে সেটা যেখানে ইন্টারসেক্ট করে এই ভিতরের এক্সেসে, সে এখানে ইন্টারসেক্ট করলো 0.6 এ, তাহলে তোমার সেন্সিবল হিট রেশিও হলো 0.6। ওকে, 0.6, এখান থেকে তো ওকে সেন্সিবল হিট রেশিও। এই বেসিক্যালি তোমার কি এইটা বাই এইটা, এটা বাই এটা, দ্যাট ইজ cos থিটা।
তাহলে তোমার যদি 0 ডিগ্রি হয় তাহলে এই যে 1 পুরো হরিজন্টাল হলো, নাহলে এই যে অ্যাঙ্গেল বেরোচ্ছে 90 ডিগ্রি হলে 0। ওকে, দ্যাটস ইট। সো এটা হলো আমার সেন্সিবল হিট রেশিও বা সেন্সিবল হিট ফ্যাক্টর। এখন যেটা আমি একটু আগে বললাম যে বাইপাস ফ্যাক্টর, সো দিজ আর দ্য কুলিং কয়েলস, তোমার ইভাপোরেটর সেকশনে বা কুলিং এইচইউ বলো কয়েল গুলো রাখা আছে। এদিক দিয়ে এয়ার আসছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। কুলিং কয়েলের ডেনসিটি যত বেশি হবে তত কি বেশি পরিমাণ হিট ট্রান্সফার করতে পারবো, তাই না? ডেনসিটি যত কম হবে তত কম হিট ট্রান্সফার হবে, কেননা তত বেশি আমার বাইপাস হয়ে যাবে এয়ার, রাইট? তো দেখো এয়ার ইন কন্ট্যাক্ট যদি বলি, এখানে ড্রাই বাল্ব টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, আর এয়ার ইন কন্ট্যাক্টের ড্রাই বাল্ব হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, এবং রিলেটিভ হিউমিডিটি আমার 100%, কারণ সে ডিউ পয়েন্টে চলে গেছে। ডিউ পয়েন্টে চলে যাওয়া মানে আমার রিলেটিভ হিউমিডিটি কি 100%। যেটা ডিউ পয়েন্টের নিচে থাকলে সেই ময়েশ্চার বের হয়ে গেছে, আর সেই ডিউ পয়েন্টে চলে আসলে মানে তার এয়ার যেটা আছে সেটা রিলেটিভ হিউমিডিটি কত, 100% না? তো দুটোই আমার জন্য আনকমফোর্টেবল। আমি এত কম টেম্পারেচারও চাই না, আবার এত রিলেটিভ হিউমিডিটিও চাই না। আলটিমেটলি কি হয়, আবার কিছু এয়ার থাকে বাইপাস, যেগুলো আমার কন্ট্যাক্টে আসে না, সেটা কন্ডিশন সেম আছে। ড্রাই বাল্ব 30 ডিগ্রি সেলসিয়াস, রিলেটিভ হিউমিডিটি 60% আছে। ওকে, এরপর ইন কন্ট্যাক্টে এসে এদের টোটাল রিলেটিভ হিউমিডিটি 85% হচ্ছে মিক্স হওয়ার পর। এটা অবশ্য তুমি 85 বলতে পারো না, এটা তোমার টেম্পারেচারও আবার বাড়বে, তো হয়ে যেটা হয় আর কি, মানে এটা একটা লিখছি আর কি। মানে 85 বেশি, অনেক 85 থাকবে না, আরো কমে যাবে, কেননা একটা কন্ডিশন আছে এইখানে, আরেকটা কন্ডিশন আছে এইখানে। এখন দুটোর তোমার অ্যাড হওয়ার পরে ওটা জানা যাবে ইয়া কত। একটা আছে তোমার সে এই যে 30 আর 60%, আরেকটা হলো 12 ডিগ্রি সেলসিয়াস 100%। যে একটা পয়েন্ট এইখানে, আরেকটা পয়েন্ট এইখানে, এখান থেকে কিছু ফ্লো হচ্ছে, এখান থেকে কিছু ফ্লো হচ্ছে, আলটিমেটলি ইন আফটার কন্ট্যাক্ট যেটা হবে সেটাই। ওকে, মোট কথা একটা কিছুটা বাইপাস হচ্ছে, বাইপাস হওয়ার কারণে এর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, আর এটা হলো ইন কন্ট্যাক্টে এটা হচ্ছে। সো আলটিমেটলি আমি একটা মিক্সচারের টেম্পারেচার এন্ড হিউমিডিটি পাবো। আমরা যদি ডিফাইন করি, TLA is the temperature of living air, TEA is the temperature of entering air. লিভিং এয়ার মানে একদম যেটা বের হয়ে যাচ্ছে, তাহলে বাইপাস ফ্যাক্টর ইকুয়ালস TLA minus T coil divided by TEA minus T coil, and it may be equal to 60 to 70%. আমরা বাইপাসই করে দিচ্ছি। ওকে, in some industrial applications bypass factor can be 10 to 20%. ঠিক আছে, 10 to 20%। এই আমরা এই যে কারণে আমরা এই ইন্ডাস্ট্রিয়াল এইচইউতে কি করি, আমরা বলছিলাম না, কুলিং করি, ময়েশ্চার রিমুভ করি, এখানে আমার হিউমিডিটি অনেক হাই হয়, এরপরে আমরা আবার হিটিংও করি, হিটিং করে আমরা টেম্পারেচারটা সহনীয় পর্যায়ে নিয়ে আসি, প্রচুর পরিমাণ কুল করে এটার হিউমিডিটি অনেক, আমার ময়েশ্চার প্রচুর পরিমাণে রিমুভ করে ফেলি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে আমার বাইপাস ফ্যাক্টর তখন 10 to 20% হইতে পারে মাত্র, কেননা আমাদের প্রচুর ময়েশ্চারটা রিমুভ করতে হয়। বুঝা গেছে? সো এত পরিমাণ কুলিং করে ফেলি যে আমাকে আবার আলটিমেটলি হিটিং কয়েল ইউজ আসার ক্ষেত্রে আমরা সেটা করি না, আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য যতটুকু কুল করা দরকার ততটুকু কুল করে ছেড়ে দিই। ওকে, এবং তার ফলে যতটুকু ময়েশ্চার রিমুভ হয় ওটুকু কাজ করে। বুঝা গেছে কি বলছি? বুঝতেছো সব? জি স্যার। ওকে, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার দেখো বাইপাস ফ্যাক্টর অনেক সময় অনেক কম রাখা হয়,
সেক্ষেত্রে টেম্পারেচার অনেক কমে যাবে, যার কারণে পরে আবার হিটিং কয়েল ইউজ করা হয়। এটা আমরা তোমাদের দেখাইছি, তোমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেমসে দেখাইছি। তো সেই জিনিসটাই তুমি এখন এইটাতে দেখতে পারবা সাইকোমেট্রিক চার্টে কি হবে। এই যে প্রচুর পরিমাণে কুলিং করি, করে টেম্পারেচার অনেক কমে যায়, আলটিমেটলি পরে আবার কিছুটা সেন্সিবল হিটিং করি, হিউমিডিটিও বাড়ে, আই মিন রিলেটিভ হিউমিডিটি বাড়ে, অ্যাবসলিউট হিউমিডিটি একই থাকে। অ্যাবসলিউট হিউমিডিটি কমবে শুধু এইখানে, যেহেতু ময়েশ্চার রিমুভ করে ফেলি এখানে কমে যায়। এরপরে আমি হিটিং করি, দ্যাটস ইট। হিটিং করলে যেই টেম্পারেচারে থ্রো করবি, থ্রো করি না মানে ডাক্টে পাঠাই দিই, এই যদি ডাক্টে পাঠাই দিই। ওকে ওকে, ছোট্ট একটা প্রবলেম দেখি, সাইকোমেট্রি প্রবলেম। এখানে যা যা আছে সব ছোট 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 প্রবলেম, কোনো সমস্যা হওয়ার কথা না, তোমাদের জাস্ট প্রসেসটা বুঝতে হবে। আর ইনশাআল্লাহ পরের ক্লাসে করব, বইয়ের কিছু প্রবলেম করব সেন্সিবল হিট ফ্যাক্টরের, সেগুলো একটু বুঝতে হবে। Okay, air enters a window AC at 1 atmospheric pressure and 30 degrees Celsius and 80% relative humidity at a rate of 10 meter cube per minute. আচ্ছা, এয়ার ফ্লো রেট দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, হিউমিডিটি দেওয়া আছে, আউটসাইড কন্ডিশন এটা, কারণ এটাই এন্টার করে। আচ্ছা, and it leaves a saturated air at 14 degrees Celsius. Part of the moisture in the air that condenses during the process is also removed. এই 40 ডিগ্রি সেলসিয়াসে আনার জন্য যে কন্ডিশনে আসে সেটা রিমুভ করা হয়। Determine rates of heat and moisture removal from the air. কি পরিমাণ হিট রিমুভাল হচ্ছে, কি পরিমাণ ময়েশ্চার রিমুভাল হচ্ছে। ওকে, সো আমরা এই পয়েন্ট দুটো লোকেট করব সাইকোমেট্রিক চার্টে। একটা নিচে 30 ডিগ্রি সেলসিয়াস, 80% হিউমিডিটি, আর এটা হলো 14 ডিগ্রি সেলসিয়াস 100% হিউমিডিটি। দেখাই, 30 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, আর কত কত পার্সেন্ট হিউমিডিটি ছিল, 80% হিউমিডিটি নাকি? এটা হলো 30 লাইন, এটা হলো 80। এই 30 ডিগ্রি 80% হিউমিডিটি, 14 ডিগ্রি সেলসিয়াস 100% হিউমিডিটি, 14 ডিগ্রি সেলসিয়াস 100%, এখান থেকে দেখলেই হচ্ছে 11 12 13 14, যেহেতু 100%। এই দুটো পয়েন্ট আমার লোকেট হয়ে গেল, দুটো পয়েন্ট লোকেট হওয়ার সাথে এটা সব ভ্যালু আমরা পেয়ে গেছি। H1 ওমেগা 1 পাবা না, এখান থেকে টান দাও, এখান থেকে টান দাও, এই হচ্ছে H1, এই দেখো 86 এর মতো, ওমেগা 1 এই সাইডে নিয়ে যাও 22, এখানেও সেম H2 ওমেগা 2, এই দেখো 85.4, ওমেগা 1.0216, 21.6, ওটাই আর কি তোমার, ওটা হলো গ্রাম পার কেজিতে, সো তুমি কেজি পার কেজি নিলে 0.0216, H2 এই যে 39.3, ওমেগা 2.01। ওকে, V1 কেন লাগছে, আমার মাস ফ্লো রেট দেওয়া আছে, মাস ফ্লো রেট দেওয়া আছে, মাস ফ্লো রেট কত 10, ভলিউম ফ্লো রেট দেওয়া আছে 10 মিটার কিউব পার মিনিট, আমার লাগবে মাস ফ্লো রেট, কাজে আমার এটার হিউমিডিটি এই সরি স্পেসিফিক ভলিউমটা জানা লাগবে। সো আমি স্পেসিফিক ভলিউম জানবো কোত্থেকে, এই যে এখান থেকে, এটা হলো 0.88, এটা হলো 0.89, তাহলে 0.88
8 বা whatever এরকম একটা ভ্যালু, এই যে 0.889 মিটার কিউব পার কেজি। তাহলে ma ইকুয়ালস v বাই v1, ইউনিট মিলাইলে বুঝতে পারবা। এটা হলো আমার মিটার কিউব পার মিনিট আর এটা হলো মিটার কিউব পার কেজি। তাহলে কি থাকতেছে, কেজি মিটার পার কিউব মিনিট। কিউব কেটে যাচ্ছে, কেজি পার মিনিট চলে আসতেছে। ওকে, সো আমি মাস ফ্লো রেট পেয়ে যাচ্ছি। তোমরা চাইলে এটাকে আবার কেজি পার সেকেন্ডেও করে নিতে পারো যদি দরকার হয়। তোমার কিলোওয়াটে যখন বের করতে পারো কেজি পার সেকেন্ডে করে নিয়ে আসতে হবে। এমডব্লিউ বের করবো, এম এ আমরা জেনে গেছি, এম এ ওমেগা 1 মাইনাস ইজ দ্য ময়েশ্চার রিমুভাল রেট। আর হিট রিমুভালের ক্ষেত্রে আমার ফর্মুলা দেওয়া আছে এম H1 মাইনাস H2 মাইনাস এমডব্লিউ এইচডব্লিউ। এই কিলোজুল পার মিনিট, কিলোওয়াটে বলতে হলে এটাকে 60 দিয়ে ভাগ দিলে তুমি কিলোওয়াটে পেয়ে যাবা। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকবা। সবার আগে কেজি পার সেকেন্ড করে নাও, এটা বেটার, কেননা দুই জায়গায় আছে তো। কেজি পার সেকেন্ড করে নাও, করে নিয়ে একবারে বের করো, তাহলে তুমি ডাইরেক্ট কিলোওয়াট ইউনিটে পেয়ে যাবে। ওকে, যদি টনে বলি তাহলে কি আবার 3.516 দিয়া ভাগ হবে। ওকে, আচ্ছা এইচডব্লিউ পাইছে কেমনে? H1 H2 এগুলা তো পেয়ে গেছি, এমডব্লিউ পেয়ে গেছি, এইচডব্লিউ পাইলো কেমনে? এই দেখো, HF at 14 ডিগ্রি সেলসিয়াস। বেসিক্যালি এটা ওয়াটারের স্যাচুরেটেড ওয়াটারের এনথালপি। আমার এখানে 14 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এটার এনথালপি কেমনে পাবো? তোমাদের স্টিম টেবিল দিয়ে দিছি কিন্তু আমি, দাঁড়াও দেখা যায়। জি স্যার। জি স্যার। তাহলে 14 ডিগ্রি সেলসিয়াসের লিকুইড এনথালপি, তাহলে এটা হলো 15 ডিগ্রি সেলসিয়াসের লিকুইড এনথালপি, HF কত? 62, আর 10 এর জন্য 42। সো এটা যদি আমি ইন্টারপোলেট করি, অবভিয়াসলি এখানে 10 ডিফারেন্স, এখানে 5 ডিফারেন্স, তাহলে হবে 60। 14 এর জন্য 14 এর জন্য আসে 60, কত আসে, কত ধরছে 58.8, যাই ওটা যেটা আসে তোমাদের ক্যালকুলেশনে সেটাই বসাবা, দ্যাটস ইট, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, জি প্রবলেম স্যার। বুঝা গেছে? এখন আমি যদি বলি ডিটারমাইন SHR, বলে দিছি লাস্টে SHR যদি বের করতে হয় কিভাবে করবা? চার্টের মধ্যে ড্র করবা, ডাইরেক্ট চার্টের মধ্যে ড্র করবা। তুমি চাইলে এইভাবে করে ড্র করতে পারো, তারপর 3টা পয়েন্টের এনথালপি বের করতে পারো। এই দুইটা তো জানোই, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এই পয়েন্টের এনথালপি পেয়ে যাবা। যাবা কি যাবা না? জি স্যার, পাওয়া যাবে। আচ্ছা, আর যদি এভাবে করতে নাও চাও, তুমি অন্যভাবে করো। আমি এটা জয়েন দিলাম, এটা স্কেল দিয়ে জয়েন দিবা, জয়েন দিয়ে এটার প্যারালাল ড্র করবে। স্যার মিড পয়েন্ট এই লাইনটার একদম এক্স্যাক্টলি প্যারালাল যদি এখান থেকে ড্র করো, এই 0 থেকে, সেটা যেখানে ইন্টারসেক্ট করবে দ্যাট উইল বি দ্য SHR। বুঝা গেছে? জি স্যার। এই যে মনে করো এখানে ইন্টারসেক্ট করছে, এটা 0.4, এটা 0.5, 0.4567 ধরলাম, 0.448 হোয়াটএভার, এইটাই হলো আমার SHR। এটার যদি প্যারালাল একদম হুবহু ড্র করতে পারো। আর যেটা বললাম ক্যালকুলেট করে, সেটা হলো এখান থেকে 30 ডিগ্রি ভার্টিক্যাল এটা ড্র করবা, ডিগ্রি লাইন ড্র করবা, এখান থেকে এটা ড্র করবা, এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করে এই পয়েন্টের এনথালপি কত? এটাই হলো 3। এই পয়েন্টের এনথালপি যেটা পাও, যেটা পাও 56 বা হোয়াটএভার, 56 হলো আমার
0.3 পাইলে আমার কি সেন্সিবল বাই টোটাল। সেন্সিবল হচ্ছে এইটা হলো আমি নাম্বার দেই 1 2 3, তাইলে সেন্সিবল হচ্ছে H3 minus H2 divided by total H1 minus H2 করলেই SHR পেয়ে যাবে। পারবা না? নিজে নিজে করবা, এগুলা এটা লিখে দিছি এই জন্য নিজে করবা, SHR বের করবা, নেক্সট ক্লাসের আগেই করে রাখবা। নেক্সট ক্লাসে আমরা SHR আরো বেশি বের করব। তাহলে আমরা কুলিং উইথ হিউমিডিফিকেশন দেখলাম, এখন দেখো কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন দেখলাম, এখন দেখো কুলিং এন্ড হিউমিডিফিকেশন। সো অবভিয়াসলি কুলিং মানে লেফটে যাওয়া আর হিউমিডিফিকেশন মানে উপরে যাওয়া। সো কুলিং এন্ড হিউমিডিফিকেশন হলো উপরে যাওয়া। ওকে, কিভাবে হয়? আমার হট ড্রাই এয়ার যাচ্ছে, আমি এখানে ওয়াটার স্প্রে করছি, এখানে পাইপ দিয়ে ওয়াটার যাচ্ছে, আমি কিছু স্প্রিংকলার টাইপ অ্যারেঞ্জমেন্ট রাখলাম, সেখানে আমি স্প্রে করার ফলে এই এয়ারটার এটা এই অবভিয়াসলি এই ওয়াটারটা কম্পারেটিভলি কুলার, কাজে এয়ারটা কোল্ড হবে এবং সে ওই ময়েশ্চারও কিছুটা নিয়ে নিবে, ওই স্প্রে ওয়াটার থেকে আলটিমেটলি হিউমিডিটি বেড়ে যাবে, সে ময়েশ্চার ক্যারি করবে। কিভাবে করবে, কেন ময়েশ্চার কন্টেন্ট বাড়বে, এই প্রসেসটাকে বলা হয় ইভ্যাপোরেটিভ কুলিং বা অ্যাডিয়াব্যাটিক স্যাচুরেশন। একটু হেডেক হচ্ছে কেন বুঝলাম, মাথা ব্যথা করছে। এনিওয়ে, সো ড্রাই এয়ার যাচ্ছে, আচ্ছা দেখো লেখাটাকে পড়ে, ওয়াটার ইজ স্প্রেড ইনটু দ্য এয়ার। আচ্ছা যেহেতু অ্যাডিয়াব্যাটিক বলছি, অ্যাডিয়াব্যাটিক মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডিয়াব্যাটিক? নো হিট ট্রান্সফার। হ্যাঁ, এবং তার মানে কি হয়? এনথালপি কনস্ট্যান্ট থাকে, অ্যাডিয়াব্যাটিক প্রসেসে এনথালপি কনস্ট্যান্ট থাকে। সো দেখো 1 থেকে 2 এটা কিন্তু ওই আইসেন, দ্যাট ইজ আমার যখন অ্যাডিয়াব্যাটিক প্রসেস থাকবে তখন আমার এনথালপি চেঞ্জ হবে না, কাজে ইভাপোরেটিভ কুলিং যখন হয় তখন তার এনথালপি চেঞ্জ হয় না। সো প্রসেস যদি ফর এক্সাম্পল যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু হলে এই লাইন বরাবরই হিটিংটা হবে, দিস আর আইসেনথালপিক লাইনস, রাইট? সেই লাইন বরাবরই যাবে, ঠিক আছে? এই ধরো এটা 16 লাইন, এই লাইন বরাবরই উঠবে। Adiabatic saturation, water is sprayed into the air, part of which evaporates and simultaneously cools and saturates the air. যে ওয়াটারটা দেয়া হয় এটা কিছু ওয়াটার ইভাপোরেট করে ওই এয়ারের সাথে চলে যায়, কিছু এয়ার ইভাপোরেট করে ওই এয়ারের সাথে চলে যায়, যার কারণে এয়ারের হিউমিডিটিটা বাড়ে। As water evaporates, the latent heat of vaporization is absorbed from the water body and the surrounding air. আমার এই যে ওয়াটারটা ইভাপোরেট করলো, ইভাপোরেট করা মানে কি? সে হিট নিল না দিল? বলো। ওয়াটারটা ইভাপোরেট করে, ইভাপোরেট কিভাবে করে? সে হিট নিয়েই তো ইভাপোরেট করে, রাইট? হিট নিবে থাকতে স্যার। হ্যাঁ, তো সে হিট নিয়ে ইভাপোরেট করে, তো সেই হিটটা নেয় কোথায়? ফ্রম দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং এয়ার। এই অ্যাডিশন যেই বাইরে ওর সাথে যে আরো অ্যাডিশনাল ওয়াটার বডি আছে সেখান থেকে এবং এয়ার থেকে সে হিটটা নেয়, যার ফলে কি হয়? এয়ার থেকে যদি হিট নেয় এয়ারটা কোল্ড হয়ে যায়, এয়ার টেম্পারেচার রিডিউসেস,
সিমিলারলি ওয়াটার টেম্পারেচারও রিডিউস হয়ে যায়, কেননা ওয়াটারটার থেকে যেই ওয়াটার রিমেইনিং যে ওয়াটার পার্টিকেল থাকে সেও কি কিছু ওয়াটারকে হিট দিয়ে কুল হয়ে গেছে, কিছু ওয়াটার হিট নিয়ে ইভাপোরেট করে তো ওটা এয়ারের সাথে চলে গেছে এবং এয়ারের টেম্পারেচারও কমে গেছে, কেননা সে সেই হিটটা প্রোভাইড করে, সে এয়ার এবং রিমেইনিং ওয়াটার পার্টিকেলে হিটটা প্রোভাইড করে, কাজে ওয়াটার পার্টিকেল এবং এয়ার দুইটারই টেম্পারেচার কমে যায়। So as a result, both the water and the air is cooled during the process. Okay. Application cooling tower. আমরা কুলিং টাওয়ার পড়ছি, কুলিং টাওয়ারে তো এই জিনিসটা আমি এক্সপ্লেইনও করছি না? কুলিং টাওয়ার তো পড়ানো হয়ে গেছে, তোমাদের আগেই পড়াইছি কিনা? জি স্যার, পড়াইছিলেন। হ্যাঁ, তো কুলিং টাওয়ারের সেম প্রিন্সিপাল, ওখানে এরকম স্প্রে করা হয় এবং আমরা দেখছিলাম যে এয়ারটা নিচে থেকে দেয়া হয়। ফোর্স ড্রাফট, ইনডিউস ড্রাফটে আমার ফ্যান থাকে না, ফোর্স ড্রাফটে একটা ফ্যান লাগাই দিই, সো এয়ারটা উপরের দিকে যায়, ওয়াটারটা উপর থেকে আসে, দুটোর মধ্যে কন্ট্যাক্ট হওয়ার ফলে কিছু এয়ার ইভাপোরেট করে এয়ারের সাথে বের হয়ে যায়, আর যেই ওয়াটার পার্টিকেল গুলো থাকে সেটা টেম্পারেচার কমে যায় এবং যেই এয়ার বের হয়ে যায় সেই এয়ারের টেম্পারেচারও কমে যায় এবং তার হিউমিডিটি বেড়ে যায়। তো আমরা কুলিং টাওয়ারটা ইউজ করতাম কি ওয়াটার কুলিং এর জন্য, এখানে আমরা এয়ারটা টেম্পারেচার কমে, কুলিং টাওয়ারে আমাদের মেইন পারপাস থাকে কি কুলিং অফ ওয়াটার, রাইট? মনে আছে? Yes, sir. কুলিং টাওয়ারে পাঠাতাম ওয়াটার কুলিং এর জন্য, তো ওই ওয়াটারটাও এয়ারের কন্ট্যাক্টে এসে ওয়াটারটা কোল্ড ওয়াটারটা আবার আমরা সার্কুলেট করাতাম। সো অ্যাপ্লিকেশন হলো কুলিং টাওয়ার। এখন আমরা ছোট্ট একটা প্রবলেম করব, an evaporative cooler used for residential air conditioning 600 liter per second of air. The ambient air is 40 degrees Celsius, 20% RH. Determine condition of air at cooler exit and required makeup water from water flow rate. Assume 80% of maximum possible dry bulb depression. First, used for residential air conditioning applications. Supply 600 liter per second of air. Air volume flow rate দেয়া আছে V 0.6 meter cube per second. আমরা SI ইউনিট নিয়ে গেলাম। আচ্ছা, যখনই ভলিউম ফ্লো রেট দেয়া হবে তখনই বুঝবা মাস ফ্লো রেটের জন্য তার স্পেসিফিক ভলিউম বের করতে হবে, ঠিক আছে? স্পেসিফিক ভলিউম বের করতে হবে। আচ্ছা, দেখি তারপর কিভাবে বের করব। আগে the ambient air is at 40 degrees Celsius, 20% RH. ওকে, সো 40 ডিগ্রি সেলসিয়াস 20% RH যদি আমার বলা থাকে, আমি এই পয়েন্টে পেয়ে গেছি। এই পয়েন্ট পেয়ে যাওয়ার মানে হলো আমি এটার এনথালপি জানি, আমি এটার স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি রেশিও জানি। ওকে, সব কিছু জানি এবং এটার স্পেসিফিক ভলিউম জানি। স্পেসিফিক ভলিউম 9, ওমেগা 1 বের করছি 0.009 আর H1 বের করব। ও H1 চাইলে H1 চাই না, H1 বের করতে হবে না। আচ্ছা, যাই হোক, আমরা বের করতে পারবো। তারপর কি বলছে, ডিটারমাইন কন্ডিশন অফ এয়ার এট কুলার এক্সিট এন্ড রিকোয়ার্ড মেকআপ ওয়াটার ফ্লো রেট। Assume 80% of maximum possible dry bulb depression. আচ্ছা, 80% of maximum possible dry bulb depression. আচ্ছা, যেহেতু ইভাপোরেটিভ কুলার বলছে তার মানে কি এটা অবভিয়াসলি আমার কুলিং হবে, দ্যাট ইজ লেফটে যাবে এবং কনস্ট্যান্ট এনথালপিতে, রাইট? সো আমি কনস্ট্যান্ট এনথালপি বরাবর লাইনটা ড্র করব। সো আমার যদি সাইকোমেট্রিক এক্সাম্পল পয়েন্টটা যদি সামওয়্যার এখানে থাকে, তাহলে এখান থেকে আমি স্ট্রেট এই উপরের দিকে চলে যাব, তাই না? জি এটা তো ক্লিয়ার সবাই?
করে আমি এখন এই পর্যন্ত একদম ইন্টারসেক্ট করলাম 3 পর্যন্ত, যেখানে আমার 100% ইন্টারসেক্ট করে সেই পর্যন্ত চলে গেলাম। আচ্ছা, এখন সে বলছে যে অ্যাজিউম 80% অফ ম্যাক্সিমাম পসিবল ড্রাই বাল্ব ডিপ্রেশন। ম্যাক্সিমাম পসিবলটা কতটুকু? ম্যাক্সিমাম পসিবলটা হলো আমার T1 থেকে আমার T3 পর্যন্ত কুল করা, রাইট? দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল। আমি তো এর কমে নিতে পারবো না, তাই না? এর কমে তো আর এয়ার থাকছে না, তাহলে আমি ম্যাক্সিমাম T1 থেকে আমি 100% হিউমিডিটি দিতে পারবো ম্যাক্সিমাম। তাহলে T1 থেকে আমি একদম 100% হিউমিডিটি আনতে পারবো, এর চেয়ে বেশি তো পারবো না। হ্যালো, জি স্যার। sorry, ভার্সিটি থেকে কল আসছিল। এনিওয়ে, সো দিস ইজ মাই ম্যাক্সিমাম পসিবল ডিপ্রেশন T1 থেকে T3। আমার বলা হয়েছে 80% অফ ম্যাক্সিমাম দিতে হবে। সো T1 T3 এর 80%, দ্যাট ইজ T2। এই পয়েন্টটা আমরা বের করব, ঠিক আছে? এই যে 40 মাইনাস এইটা, মোট কথা এটা হলো 20% অফ দিস। T1 মাইনাস T2 ইকুয়ালস 0.8 T1 মাইনাস T3, যেভাবে ইচ্ছা ক্যালকুলেট করো। ওকে, সো সেখান থেকে আমরা T2টা পেয়ে যাব। বুঝা গেছে? T2 যখন পেয়ে যাবা, T2 পাইলে তুমি ওমেগা 2 পেয়ে যাবা। আর ওমেগা 2 পেয়ে গেলে তোমাকে আলটিমেটলি ওইটাই খালি বের করতে বলছে। কন্ডিশন অফ এয়ার এট কুলার এক্সিট কন্ডিশন হলো T2 phi2 দুটোই, অ্যান্ড রিকোয়ার্ড মেকআপ ওয়াটার ফ্লো রেট। মেকআপ ওয়াটার ফ্লো রেট যেই পরিমাণ তোমার নিয়ে যাচ্ছে এই পরিমাণ, সেই পরিমাণই তোমাকে মেকআপ করতে হবে, রাইট? তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বের করবা, দ্যাট ইজ 0.006। তাহলে মেকআপ ওয়াটার হচ্ছে V1 বের করছো, তোমার আগে ফ্লো রেট এম কত? 0.6 বাই 0.9, তাই না? তাহলে এম টাইমস দিস, এটা ইউনিট আসবে হচ্ছে কেজি পার সেকেন্ড, তাই না? কেজি পার সেকেন্ড, এটা আসবে কেজি পার সেকেন্ড। এটাকে 3600 দিয়ে মাল্টিপ্লাই করে কেজি পার আওয়ারে নিয়ে আসছি। ওকে, 14.4 কেজি পার আওয়ার। বুঝা গেছে? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা কি কি পড়লাম? ফার্স্টে হিটিং, তারপরে আমরা পড়লাম কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন, তারপরে আমরা পড়লাম কুলিং উইথ হিউমিডিফিকেশন। সবগুলো কেস দেখবো। কুলিং হিটিং দেখছি, কুলিং উইথ ডিহিউমিডিফিকেশন দেখছি, কুলিং উইথ হিউমিডিফিকেশন দেখছি, বাকি থাকলো হিটিং। তাহলে ফার্স্টে দেখি হিটিং উইথ হিউমিডিফিকেশন। হিটিং মানে রাইটে যাবে, হিউমিডিফিকেশন মানে উপরে যাবে। সো হিটিং উইথ হিউমিডিফিকেশন ইজ দিস ওয়ান, রাইট? হিটিং ও হচ্ছে হিউমিডিফিকেশনও হচ্ছে 1 থেকে 2। আচ্ছা, কিভাবে হয়? Accomplished in 2 different ways. Number 1, by injecting saturated steam into a stream of air flowing through a duct. একটা ডাক্ট দিয়ে এয়ার যাচ্ছে, সেখানে আমি কিছু স্টিম ইনজেকশন করছি। মানে স্টিম মানে কি? ওয়াটার ভেপার, রাইট? ওয়াটার ভেপার, এবং সেটা হাই টেম্পারেচারে। হাই টেম্পারেচার ওয়াটার ভেপার যদি ইনজেক্ট করো, তাহলে কি অবভিয়াসলি তার টেম্পারেচারও বাড়বে এবং আলটিমেটলি হিউমিডিটিও বাড়বে, অ্যাবসলিউট হিউমিডিটি অ্যাটলিস্ট বাড়বে, তাই না? এটার অ্যাবসলিউট হিউমিডিটি বেড়ে যাচ্ছে, এই যে ওমেগা 1 থেকে ওমেগা 2। আচ্ছা, সেকেন্ড প্রসেস কি? বাই সাপ্লাইং সেন্সিবল হিট টু দ্য এয়ার। আচ্ছা, জাস্ট হিটিং করবো, সেন্সিবল হিট, followed by spraying water at the wet bulb temperature, resulting in evaporative cooling. আচ্ছা, কি বলছে যে ফার্স্টে প্রথমটা দেখেছি 1 থেকে 2, এটার হিউমিডিটি বাড়ছে, টেম্পারেচারও বাড়ছে। পরেরটা বলছে সাপ্লাইং সেন্সিবল হিট। সেন্সিবল হিট আমরা দেখছি ফার্স্টে সেন্সিবল হিটিং,
দ্যাট ইজ একটা হিটিং কয়েল থাকে, কি হবে তোমার টেম্পারেচার বেড়ে যাবে 1 থেকে 3 আমার সেন্সিবল হিটিং, টেম্পারেচার বেড়ে গেল, ঠিক আছে। ফলোড বাই স্প্রেইং অফ ওয়াটার, ওয়াটার স্প্রে করলাম, ওয়াটার স্প্রে করলে কি হয় আমরা দেখছি, দ্যাট ইজ কুলিং অ্যান্ড হিউমিডিফিকেশন, এরকম। কাজেই 3 থেকে 2 it will be at constant enthalpy evaporative cooling হবে। সো আলটিমেটলি এই 2 পয়েন্টকে তুমি অ্যাচিভ করলা। সো তুমি ডাইরেক্ট স্টিম ইনজেকশনও করতে পারো, অর ফার্স্ট সেন্সিবল হিটিং দেন ফলোড বাই ওয়াটার স্প্রে, এভাবেও আলটিমেটলি তোমার কন্ডিশন, তুমি ডিজায়ার্ড কন্ডিশন অ্যাচিভ করতে পারো। বোঝা গেছে? জি স্যার। Okay. Again, ছোট্ট একটা problem, and air conditioning system, outdoor temperature 10 degrees Celsius, 30% RH, air flow rate 45 meter cube per minute, air flow condition দেয়া আছে, আমি mass flow rate পেয়ে যাব, mass flow rate of air. Indoor required condition 25 degrees Celsius, 60% RH দেয়া আছে, ইনডোরও দেয়া আছে। সো 0.2 যদি বলি 0.2 আমি জেনে গেছি। Outdoor air is first heated to 22 degrees Celsius. আচ্ছা, ফার্স্টে হিটিং করলাম, সেন্সিবল হিটিং, কিছু বলা নাই, সেন্সিবল হিটিং। Then humidified by injection of hot steam in the humidifying section. আচ্ছা, সে ফার্স্টে সেন্সিবল হিটিং করছে and then humidified by injection of hot steam, এরপর আবার স্টিম ইনজেকশন করছে, that is it is also heating plus humidification. Assume pressure 100 kilopascal. Okay, determine the rate of heat supply in heating section and mass flow rate of steam required in humidifier. আচ্ছা, তাহলে প্রসেসটা দেখো, say 3 is my final condition, সে 3 কিভাবে পাইছে, ফার্স্টে হিটিং করছে 1 থেকে 2, দেন হিটিং প্লাস স্টিম ইনজেকশন করছে, মানে হিট ইনজেকশন করছে, স্টিম ইনজেকশন করছে, দ্যাট ইজ হিটিং প্লাস হিউমিডিফিকেশন 2 থেকে 3। ওকে, ডিটারমাইন যা যা বের করতে বলছে, ভেরি সিম্পল, আমার 1 আর 3 এর কন্ডিশন বলেই দেওয়া আছে। সো এই দুটো পয়েন্টের আমি সবকিছু জানি, যা যা লাগবে। আচ্ছা, বের করতে বলছে রেট অফ হিট সাপ্লাই ইন হিটিং সেকশন, হিটিং সেকশন কোনটা, এইটা 1 2, তাহলে আমার এই ফর্মুলা কি, Ma H2 minus H1, 1 আর 3 জানি, 2 কিভাবে জানবো, এই যে 2 বলে দেওয়া আছে। Outdoor air is first heated to 22 degrees Celsius. Outdoor air ছিল আমার 10 degree Celsius. So 1 হলো 10 degree Celsius, 10 থেকে 2 হলো 22 degree Celsius. It will be constant humidity ratio line, তাই না, straight horizontal line. So horizontal line এ 22 পর্যন্ত আসবো। So এই পয়েন্টটা আমি জেনে গেলাম, 2 এর সব পয়েন্ট সবকিছু আমি জেনে গেলাম। So H2 ও জানি, H1 ও জানি, কিউইং পেয়ে গেলাম, আর এম এ তো বললাম বের করে ফেলবো। আর বলছে মাস ফ্লো রেট অফ স্টিম রিকোয়ার্ড ইন হিউমিডিফিকেশন, মাস ফ্লো রেট কতটুকু স্টিম হিউমিডিফিকেশনে কোনটা হলো ওমেগা 3 ওমেগা 2, তাই না, এই পরিমাণ হিউমিডিটি চেঞ্জ, হিউমিডিটি রেশিও চেঞ্জ, তো এম এ টাইমস ওমেগা 3 মাইনাস ওমেগা 2, এই পরিমাণ স্টিম ইনজেকশন করতে হবে কেজি পার মিনিট। বোঝা গেছে প্রবলেম? জি স্যার। জি স্যার। তো ফাইনালি আমার থাকলো কি, সবগুলো হয়ে গেছে কিন্তু, heating, cooling, heating with dehumidification, heating with cooling with humidification, cooling with humidification, then heating with humidification, and finally heating with dehumidification, that right and downwards. এটাকে বলা হয় also solvent dehumidification, এটা adsorbent বা absorbent দিয়ে এই কাজটা করা হয়, desiccant material ইউজ করে এটা করা হয়, এয়ার কে একটা সলভেন্ট ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে পাস করা হয়, ডেসিকেন্টের মধ্য দিয়ে পাস করানো হয়। ফর এক্সাম্পল সিলিকা জেল, অ্যাক্টিভেটেড অ্যালুমিনা, অ্যাক্টিভেটেড কার্বন, এগুলো সব হলো সলভেন্ট ম্যাটেরিয়াল। এগুলো দিয়ে যখন পাস করানো হয়, দিস ম্যাটেরিয়ালস হ্যাভ হাই অ্যাফিনিটি ফর ময়েশ্চার, হাই অ্যাফিনিটি ফর ময়েশ্চার, তারা যেটা করে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে বা অ্যাবজর্ব করে। তো আর এটা অ্যাবজর্পশন ডিফারেন্সটা তো আমি না যাই, মোট কথা ডিউ টু দিস অ্যাবজর্পশন অর অ্যাবজর্পশন তারা দ্যাট ইজ ক্যাপচার করে, যদি অন্যভাবে বলো এটা ক্যাপচার করে,
ময়েশ্চারটাকে ক্যাপচার করে হোল্ড করে দেয়, ময়েশ্চারটাকে যেতে দেয় না। সো আমার এয়ারটার থেকে ময়েশ্চারটা কি কমে যায়, রাইট? এয়ারটা থেকে ময়েশ্চার কমে যায়। আবার ডিউরিং দিস অ্যাবজর্পশন অর অ্যাডসর্পশন প্রসেস the moisture gives up its latent heat. এটা যে ময়েশ্চার হয়, ভেপার থেকে লিকুইড হচ্ছে, সে কি করে? হিট ছেড়ে দেয়। ময়েশ্চারটা যখন লিকুইড হয় তার মানে কি কন্ডেন্স করা যদি বলো তাহলে কি সেই হিট ছেড়ে দেয়, রিলিজ করে, হিট রিলিজ করে, gives up its latent heat. এই হিটটা কে নেয়? এয়ার। এয়ার সেই হিটটা নিয়ে যায়, কাজে আলটিমেটলি the air temperature gets increased. So air থেকে আমার moisture capture হচ্ছে, so moisture কমে যাচ্ছে এবং due to this absorption যে heat release হয় সেই হিটটা আবার এয়ার নিয়ে নিচ্ছে, so এয়ারের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। is heating with dehumidification এবং এটা কনস্ট্যান্ট এনথালপিতে হয়, এনথালপি কোনো চেঞ্জ হয় না, সো লাইনটা এভাবে যাবে at constant enthalpy. ওকে, এটাকে আমরা সরবেন্ট ডিহিউমিডিফিকেশনও বলি। Thus the air leaves drier but warmer. Employed in desiccant air conditioning applications. Desiccant air conditioning এটা ইউজ হয়। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও in the meantime. তোমরা ক্লাসরুমে যাও, ক্লাসরুমে পাবা। Final topic, adiabatic mixing of air streams. Adiabatic mixing of ফর্মুলা গুলো দেখছিলাম, দুটো এয়ার স্ট্রিম 1 আর 2 মিক্স হয়, 3 তে যায় এবং অবভিয়াসলি 3 পয়েন্টটা হবে এই দুটোর কানেক্টিং লাইনের উপরে, ডিপেন্ড করবে মাস ফ্লো রেটের উপরে, কোনটার মাস ফ্লো রেট বেশি কম, তাই না? দুটো কানেক্ট করবো এবং মিক্সটা হবে এই দুটোর কানেক্টিং লাইনের উপরে কোনো একটা জায়গায়। 2 এর এয়ার ফ্লো রেট বেশি হয় তাহলে এই দিকে বেশি যাবে, 1 এর বেশি হলে 1 এর দিকে যাবে, বাট এই লাইনের উপরেই থাকবে 3, রাইট? এবং আমরা ফর্মুলা দেখছিলাম this one, ma1 by ma2 equals omega 2 minus omega 3 by omega 3 minus omega 1, that is this by this, or h দিয়ে বললেও this by this, h2 minus h3 by h3 minus h1, right? And the state of the mixture lies on the straight line connecting the two states. মনে আছে? জি স্যার, লাস্ট ক্লাসে, হ্যাঁ। সো একটা ছোট প্রবলেম করে শেষ। Saturated air leaving the cooling section of an air conditioning system at 14 degrees Celsius at a rate of 50 meter cube per minute. আচ্ছা, স্যাচুরেটেড এয়ার বলে দিছি, কিন্তু টেম্পারেচার বলে দিছি। Is mixed adiabatically with the outside air at 32 degrees Celsius, 60% humidity. এই স্টেটও বলে দিছি আউটসাইড এয়ার at a rate of এত, দুটোরই ফ্লো রেট বলা আছে, প্রেসার বলা আছে, ডিটারমাইন the condition of the mixture. তো প্রথমটা কিন্তু স্যাচুরেটেড, সো আমি 100% humidity 14 ডিগ্রি সেলসিয়াস, this point. আউটসাইড এয়ার বলা আছে 32, 60%. Mix adiabatically with outside এটা দুটোর, এখন 3টা somewhere in this line, determine state 3. তাহলে দেখি h1 omega 1 v1 জেনে গেছি, h2 omega 2 v2 জেনে গেছি, v1 বের করলাম, v1 v2 বের করলাম কেন? আমার দরকার ma1 ma2, কাজে ma1 ma2 আমি বের করে ফেললাম। এখন সিম্পলি আমি এই ফর্মুলায় ফেলবো, এই ফর্মুলায় ফেললে আমি 3 এর ভ্যালু বের করে ফেলবো। এই ফর্মুলায় ফেলছি দুটো ইকুয়েশনে, একটা থেকে আমি ওমেগা 3 পাবো, আরেকটা থেকে আমি h3 পাবো, ঠিক আছে? এটা ইকুয়ালস এটা ধরলে ওমেগা 3 পাবো, এটা ইকুয়ালস এটা ধরলে h3 পাবো। সো আমি 3 পয়েন্টের h3 ওমেগা 3 জেনে গেছি,
H3 omega 3 যদি জেনে যায় তাহলে কি আমি 3 obviously it will be on the line যদি একটু কম বেশি হয় ওটা লাইনের উপরেই বসবে রাইট লাইনের উপরেই বসাই দিব ক্যালকুলেশন যদি একটু 19-20 হয় তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে বুঝবা যে কোনো ভুল আছে এটা একদম লাইনের উপরেই বসবে পয়েন্টটা H3 omega 3 বসাই দিব আবার চাইলে এই একই ফর্মুলা টি বের করা যায় বাট আমরা এটা প্র্যাকটিস করব না ঠিক আছে তিনটা প্যারামিটার ইকুয়েশন দিয়ে বের করার কোনো দরকার নেই তোমরা এইচ আর ওমেগা এভাবে বের করবে এইচ আর ওমেগা যদি বের করে ফেলো এখানে যদি পয়েন্টটা লোকেট করো তাহলে কি আমরা এখান থেকেই টেম্পারেচার পেয়ে যাব তাই না টেম্পারেচার অফ দ্য মিক্সচার এখান থেকে পেয়ে যাব ঠিক কি না জি স্যার এন্ড হিউমিডিটিও পেয়ে যাব দ্যাটস ইট তো যা যা বের করতে বলবে এরপর সব বের করব যা যা বলবে ওকে সব বের করে ফেলবো এমএ3 কি হবে দুটো সামেশন তাহলে এখান থেকে ভিচ ভলিউম ফ্লো রেট বের হয়ে যাবে ওকে দ্যাটস ইট আজকে এই পর্যন্তই তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও সবাই Recording stopped. জন্য মাথা ব্যথা হচ্ছে অ্যাটেন্ডেন্স দিছো সবাই জি স্যার সবার মনে হয় শেষ 35 ওখানে 37 হয়ে গেছে আচ্ছা তোমাদের ক্লাস টেস্ট নিয়ে বলি তাহলে ক্লাস টেস্ট এখন কিন্তু সাইকোমেট্রি এই পর্যন্তই থাক সাইকোমেট্রি আরেকটা পড়াবো বাট ওইটা আমি ক্লাস টেস্টে রাখতে চাচ্ছি না কঠিন হয়ে যাবে তাহলে ক্লাস টেস্ট থাকতেছে তোমাদের এয়ার কন্ডিশনিং সাইকোমেট্রি আর ডাক্ট ডিজাইন ওকে জি স্যার স্যার কবে নেবেন কবে নিব নেক্সট রবি এক সপ্তাহ নেক্সট দিন সাইকোমেট্রিটা একটু পড়াই নেক্সট সানডেতে দ্যাট ইজ 29th বলো কারো কোনো অবজেকশন এনি ইস্যু স্যার নেক্সট বুধবারে নেওয়া যায় না নেক্সট বুধবার মানে এই বুধবার না পরের বুধবার পরের বুধবার হ্যাঁ নেওয়া যাবে না কেন দিয়ে দিই দাও বুধবার দাও জি বুধবারে দিতে চাচ্ছ সেক্ষেত্রে রবিবারে কি পড়াবে কুলিং লোড আবার শুরু হয়ে যাবে তখন অসুবিধা নেই বুধবার দিতে চলে বুধবার দেওয়া যাবে সমস্যা রোববারই দিয়ে দাও আমাকে ক্লিয়ার করে সাইকোমেট্রিটা শেষ করে ফেলবো ক্লাস টেস্টটা দিয়ে দিলা আজকে পর্যন্ত এয়ার কন্ডিশনিং সিস্টেমস থেকে আজকে পর্যন্ত এয়ার কন্ডিশনিং সিস্টেম মানে থার্মাল কমফোর্ট সহ থার্মাল কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম ডার্ক ডিজাইন আর এটা সাইকোমেট্রি সব রিলেটেড একটা বুঝলে আরেকটা বুঝবো জি স্যার রোববারই দাও রোববারই বেটার হয় আমার সাইকোমেট্রি শেষ হয়ে যাবে রোববারে ক্লাস টেস্ট দিবা আবার বুধবার থেকে আমরা কুলিং লোড পড়া শুরু করে দেব সো ইটস বেটার আবার কুলিং লোড শুরু করে আবার থামা একটা বিরক্তি স্যার আজকে ক্লাস পর্যন্ত কুইজ আজকে ক্লাস পর্যন্ত হ্যাঁ জি স্যার আজকে ক্লাস পর্যন্ত এয়ার কন্ডিশনিং স্যার একদম শুরু থেকে এয়ার কন্ডিশনিং শুরু থেকে হ্যাঁ এয়ার কন্ডিশনিং এর ওখানে থার্মাল কমফোর্ট আছে কিন্তু মাথায় রাখতে থার্মাল কমফোর্ট এয়ার কন্ডিশনিং আর আমি সাইকোমেট্রি লেকচার দিয়ে দিব আমি স্লাইডস গুলো দিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে কুইজ কি স্যার মানে কোনবার স্যার আরেকবার বলুন জোরে স্যার কুইজ কি তাহলে কি বুধবার নাকি রোববার রোববারে দাও সানডে তুমি 10 দিন দেওয়া যায় 7 দিন দেওয়া তা 15 দিন দেওয়া তা পড়বা তোমরা এই 7 দিনের বেশি কেউ পড়বা না এটা শিওর
সো এই কিছুদিন পরে দেখবো আরো অন্যান্য কুইজ শুরু হয়ে গেছে, তখন আরো মুশকিলে পড়বে। এখনো কোনোটা শুরু হয়নি, আমার টপিক শেষ হয়ে আছে, সো এটা দিয়ে দাও। এটার পর আর একটাই থাকবে, ওই একটা দেখা যাক কি করা যায়, ইনশাআল্লাহ ওটা ওটা একটা ব্যবস্থা করা যাবে। এটা হলে মোটামুটি একটা শেষ ঝামেলা। ঠিক আছে, নেক্সট রোববার জি স্যার। টপিক সব বলে দিলাম, যাচ্ছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। আমি সাইকোমেট্রি লেকচার স্লাইডস দিয়ে দিব, বাকি সব মনে হয় আছে। যদি কোনোটা মিস থাকে প্লিজ আমাকে একটু ক্লাসরুমে জানাও, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে শেষ আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।